সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময় সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন এবং আবৃত্তি শিল্পী, লেখক, উপস্থাপক। তিনি জিনিয়া ফেরদৌস রুনা আপা। চলুন দর্শক, আমরা রুনা আপুর কাছে চলে যাই। কেমন আছেন আপু? খুবই ভালো। আর এত চমৎকার তুমি এবং তোমার সবকিছু দেখি সবসময় যে কাজ করছে একটি মেয়ে, অবিরত কাজ করছে। তো আজকে খুব কৌতূহলী হয়ে চলে এলাম স্টুডিওতে। আপু, সত্যি কথা বলতে আপনাকে খুবই চমৎকার লাগছে দেখতে। তোমাকেও খুবই চমৎকার, মানে আপনাকে দেখে সত্যি আমার মনটাই ভালো হয়ে গেল। এখানে হয়তো কোনো কবি থাকলে একটা কবিতাই লিখে ফেলতো। সেই কেন নাই? হ্যাঁ, সেটাই প্রশ্ন দর্শক, সে কেন নেই, সে কোথায়, সে আসবে। বৃষ্টিতে হয়তো ঘুমিয়ে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে এই ক্লান্ত বিকেলে, না? আচ্ছা আপা, আপনার শিল্প জীবনের শুরুটা কিভাবে হয়েছিল? প্রথম মঞ্চে কবে আবৃত্তি করেছিলেন? সেটা তো একেবারেই প্রথমে, মানে অনেক ছোটবেলায় স্কুলে যখন পড়ি, বলা যায় যে স্কুলে পড়ার সময় থেকে আমাদের যশোরে যে জানো যে একটা কালচারাল এনভায়রনমেন্ট, হ্যাঁ, একদম কলকাতার পাশে, এবং পুরাতন শিল্পীরা যারা খুব গুণী শিল্পী তাদের পীঠস্থান বলা যায়, এবং কবি সাহিত্যিক মাইকেল মধুসূদন, এস এম সুলতান, তাদের একটা পুণ্যভূমি বলা যায় যে বৃহত্তর যশোর। তো আমরা ছোটবেলা থেকেই পেয়েছি এই সাংস্কৃতিক পরিমণ্ডল, যেটা আমরা খেলাঘর করেছি, উদিচি করেছি। আস্তে আস্তে মানে দেখতে দেখতে মানে ভালোবেসেই শিল্প চর্চাটার সাথে সংযুক্ত হয়ে গেছি বলা যায়। বাহ, চমৎকার। থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন কি ধরনের কাজ করে এবং আপনি সেখানে কিভাবে যুক্ত হলেন? এটি মূলত আমরা 2-3 জন শুরু করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব থেকে। আমি যখন বের হলাম তারও বেশ কয়েক বছর পরে আমি বৈশাখীতে সংযুক্ত ছিলাম প্রথম প্রডিউসার হিসেবে, বৈশাখী টেলিভিশনে। তো তারও আগে, এটা বলবো তারও আগে, বেশ অনেক বছর আগে, 10-15 বছর হয়ে গেছে। তো যারা শিশু ছিল তারা এখন ইউনিভার্সিটিতে পড়ে বা শেষ পর্যায়ে এরকম আর কি। তো দেখা যাচ্ছে যে শিশুদের মাঝে শিল্প চর্চা শেখানো এবং বাংলা ভাষা, বাংলা সাহিত্য, সাথে বাংলা যে রিচ একটা শিল্প মাধ্যম, আমাদের নাট্য সাহিত্যের যে ইতিহাস আছে, বা আমরা যেসব ঠাকুরমার ঝুলি ছোটবেলায় পড়তাম, ওরা তো এগুলো পড়ে না। ওরা তো এখন বিজ্ঞানের সময়, বিজ্ঞান প্রযুক্তি নিয়ে, মোবাইল নিয়ে থাকে। তো সেই জিনিসগুলোর সাথে পরিচিত করার জন্য বলা যায় যে থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন, যে শিশুদের নাটক চর্চা, আবৃত্তি এবং অভিনয়, এগুলো দিয়ে শুরু হয়েছিল। বাহ, চমৎকার। একজন আবৃত্তি শিল্পী হিসেবে আপনি কিভাবে নিজের ভাবনা, অনুভূতি ও বার্তা প্রকাশ করেন? এটা খুব মানে খুব চমৎকার প্রশ্ন। আমি যখন একটি কবিতা পড়ি, যখন একজন কবি লেখেন, সেটা যখন একজন আবৃত্তি শিল্পী আবৃত্তি করেন, তিনি তার মতো করে করেন। তো সেই ভাবনাটাকে তিনি ধারণ করেন। সেটা হতে পারে যে কবির ভাবনার কাছাকাছি বা একেবারে বিপরীতে। তো আমি চেষ্টা করি যে কবি কি বলতে চেয়েছেন সেটার কাছাকাছি কিভাবে যাওয়া যায়, কারণ তিনি তো এটার জনক, আমি হয়তো দ্বিতীয় জননী হব। সুন্দর চিন্তা শক্তি, মানে দারুণ। আপনি যেটা বললেন খুবই ভালো লাগলো, মানে মন ছুঁয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনার লেখালেখির প্রেরণা কি? কোন বিষয় নিয়ে আপনি সবচেয়ে বেশি লিখতে ভালোবাসেন? আমার বলা যায় যে আমার আম্মা, তিনিও একজন রাইটার, খুব অল্প লেখেন, সেভাবে হয়তো এক্সপোজার হয়নি, সেভাবে তিনি চেষ্টা করেননি যে নিজেকে সাহিত্যিক হিসেবে প্রকাশ করতে। উনি একজন হেডমিস্ট্রেস ওই এলাকার, মানে আমাদের যশোর থেকে একটু প্রত্যন্ত অঞ্চলই বলবো, যশোর রূপদিয়া, সেখানে আম্মা আমার জন্মের সময় থেকে বা তারও আগে থেকে উনি হেডমিস্ট্রেস সেই রূপদিয়া শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়। সেখানে বহু
মেয়েদের উনি আসলে শিক্ষিত করেছেন, যখন একেবারেই বলা যায় যে আমার ছোটবেলাটা বেশ আগে, এবং সেই সময়ে মানুষ পড়াশোনার তো বেশ ডিফিকাল্ট ছিল। তো নারী শিক্ষাটা হ্যাঁ, difficult সেই নারীদের শিক্ষিত করে তোলা, তাদেরকে জীবন, অনুপ্রাণিত হ্যাঁ করা। শুধু শিক্ষা না, মানে আমি বলবো উনি শুধু শিক্ষা দেননি, উনি তাদেরকে জীবনের শিক্ষা দিয়েছেন, যে কিভাবে একটি মেয়ে কিভাবে এই প্রজন্ম থেকে প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, বা সামাজিক দায়বদ্ধতা থাকবে, শুধু নিজের পরিবারই নয়, তার আশেপাশের মানুষও তার কাছ অনেক থেকে দায়িত্ব উপকৃত। আছে, হ্যাঁ। হ্যাঁ, সেটাই আমি শিখেছি। আমার আম্মাই আমার অনুপ্রেরণা, এবং আব্বাও অনেক জনপ্রিয় ছিলেন। তিনিও অনেক সামাজিক উন্নয়নের কাজ করতেন, চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি সেই লয়ার হয়ে প্র্যাকটিস করেছেন, অনেক কিছু করেছেন, বর্ণিল জীবন। তো বাবা মা দুজনকে দেখেছি খুব সহজ সরল এবং মানুষকে নিয়ে থাকতে পছন্দ করে। দর্শক, আপা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে মায়ের কাছ থেকে কিন্তু উনি শিক্ষা পেয়েছেন। মানে আসলে আমাদের মানে প্রথম শিক্ষক, প্রধান শিক্ষক আমি বলবো মা। 100 শিক্ষক অপেক্ষা মা হচ্ছে উত্তম শিক্ষক আমার কাছে মনে হয়। আমরা কিন্তু ঘর থেকেই শিক্ষাগুলো পাই, এবং ছোটবেলা থেকেই এই শিক্ষায় আমরা কিন্তু শিক্ষিত হয়ে বড় হওয়া পর্যন্ত এবং বুড়ো হওয়া পর্যন্ত এই যে আমাদের পরিবার থেকে যেটা পাই সেটা নিয়ে কিন্তু আমরা চলি। পরে অনেক শিক্ষা আসে, সেটা পরে। আপা যেভাবে তার মাকে দেখেছেন, মা তাদেরকে বড় করেছেন, সেই শিক্ষাতে কিন্তু আজ আপা মানে এ পর্যন্ত এসেছেন। তো আমাদেরও উচিত, আমরা যারা অভিভাবকরা আছি, আমরা আমাদের সন্তানদের সেভাবেই বড় করি যেভাবে বড় হওয়া উচিত। সামাজিক যে দায়বদ্ধতা আছে, কিভাবে সে সমাজে মিশবে, চলবে, হ্যাঁ, কিভাবে তিনি একজন প্রতিভাবান মানুষ হতে পারে, সেটা আসলে ওই শুরুটা বাসা থেকেই হয়। এটা আসলে আমরা রাষ্ট্র বা সমাজের যে একটা দৌড়, নিশ্চয়ই। সেটা কিন্তু না, সব দায়ভার কিন্তু রাষ্ট্র সমাজ না না, সেটাই পরিবার থেকেই আসে। অবশ্যই। এই যে একজন মানে ছেলে মেয়ের যে বৈষম্য, ওইটাও কিন্তু পারিবারিক ভাবে আসে। আমি বলবো কিভাবে, ওই যে আমরা মায়েরা আছি, ছেলের পাতে তুলে দিই মাথা মাছের এবং মুরগির রানটা, আর আমার যে মেয়ে কন্যা থাকে তাকে কিন্তু সেটা দিচ্ছি না। এই যে বৈষম্য কিন্তু আমরা ঘর থেকে শুরু করি। নিশ্চয়ই, এটা যদি আমরা না করি, আমরা যদি বোঝাই যে না, এই যে তোমার মা যিনি আছেন তিনি আসলে মেয়ে মানুষ না, তিনি হচ্ছেন মানুষ, এবং তোমার বোনটা যিনি আছেন সেও কিন্তু একজন মানুষ, তাহলে এই বৈষম্যটাও কিন্তু থাকে না। আজ আপনার আম্মা আপনাদেরকে ওইভাবে বড় করেছে বলেই কিন্তু আজ আপনি এই পর্যায়ে আসতে পেরেছেন এবং এখানে আসতে পেরেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে মাই তো আতুর ঘর। হ্যাঁ। মা বাবাকে দেখে, বড় ভাই বোনকে দেখে মানুষ বড় হয়, এবং সেটাই আস্তে আস্তে ধারণ করে তার ভেতরে। একদম। আচ্ছা, আপনার উপস্থাপনার অভিজ্ঞতা আপনার শিল্পী সত্তাকে কতটা সমৃদ্ধ করেছে? উপস্থাপনাটা আমি খুব এনজয় করি। মানে আমার যদি সামনে অনেক অডিয়েন্স থাকে মঞ্চে, তখন বেশি ভালো লাগে। তখন মনে হয় কণ্ঠস্বরটা আরো বেশি, হ্যাঁ, অনেক অনেক সুন্দর করে উত্থাপিত হয় এবং অনেক কারুকার্য হয়, কারণ দেখি যে অনেকজন শোনার আছে। আর যদি মঞ্চ শূন্য থাকে তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। সত্যি। আর আরো যদি দেখা যায় যে আমি ডায়াসে কথা বলছি, তখন কেউ কেউ চলে যাচ্ছে ব্যাগ নিয়ে, বা অনেকেরই তাড়া থাকে, বা অনেকের দূরে বাড়ি, সেটা থেকে কিন্তু এটা ভাবতে হয় যে আমরা ভাববো এখন থেকে যে যিনি উঠে যাচ্ছেন তিনি কিন্তু আরেকজনকে আক্রান্ত করে ফেলছেন, এবং এটা একটা সংক্রামিত ব্যাপার। একজন যদি ওঠে, পাশে আরেকজনও উঠে যায়। হ্যাঁ, ওইটা অকারণ উঠে যায়, কারণে ও উঠে যাচ্ছে, আচ্ছা প্রয়োজনে আমিও উঠে যাই, বাইরে যে কফি খাই। হ্যাঁ, যিনি মঞ্চে থাকেন তিনি কিন্তু নিরুৎসাহিত হন। হ্যাঁ, সেটাই। এখানেও কিন্তু সে একটা মানে কি বলবো, ডিপ্রেশনে কিন্তু চলে যায়। অবশ্যই অনেক বড় একটা মানে ডিপ্রেশন তার মধ্যে আস্তে আস্তে কিন্তু চলে আসে। এভাবে যদি প্রতিটা মঞ্চ থেকেই এরকম মানুষ চলে যেতে থাকে, তো আমরা যারা অডিয়েন্স থাকবো আমাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে। একটা অনুষ্ঠানে গেলে পুরো অনুষ্ঠান শেষ না করে শুধুমাত্র ওই যে বলে না, খাবারটা পেলে কিন্তু অনেকে চলে যায়, এই জন্য খাবারটা লাস্টে দেয়। এটা কি একটা বাজে ব্যাপার না? কেমন খাবারটাই শুরুতে দেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে অডিয়েন্স শূন্য হয়ে যায়। তো এটা একটা আর্টিস্টের জন্য আসলেই মানে খুবই দুঃখজনক একটা ব্যাপার
তো আমরা যারা অডিয়েন্স হয়ে যাব কোথাও, আমরা অবশ্যই অনুষ্ঠানটা শেষ করেই যাব। আমরা যখন যাব তো আমরা ওইভাবেই নিজেকে তৈরি করেই যাব, যে সময়টা বের করেই যাব। এই বিষয়গুলো কিন্তু কেউ বলে না। না, যে না। বিষয়টা আপনি উঠিয়েছেন এবং আমি বলছি, এটা আসলে বেশি বেশি বলতে হবে আমার। খুব বেশি গুরুত্বপূর্ণ এটা, কারণ অবশ্যই। একটা অনুষ্ঠান কিন্তু অনেক কষ্ট, শ্রম, নিষ্ঠার একটা ফসল। অনেকগুলো অবশ্যই। মানুষ একত্রিত হয়ে জড়িত কিছু থাকে। লগ্নি করে, টাকা পয়সা, তারপর তার মেধা, সব সময় সবকিছু দিয়ে আপনাকে আহ্বান জানায়। এবং এই আয়োজনটাও কিন্তু অনেকদিন থেকে সে করছে, হ্যাঁ, হ্যাঁ, করে, হ্যাঁ। তাই না? নিশ্চয়ই। তো এখানে তো অনেক বিষয় আছে, তো আমাদের ওই 1 মিনিটে উঠে যাওয়া এটা আসলে এটার সাথে যায় না। ওই যে বললাম না, দর্শকদেরও দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই বিষয়গুলো আমরা যেন সুন্দরভাবে দেখি, বুঝি। এবং আপা যে বিষয় বললেন, আমি আরো আমার সাংবাদিক ভাই বোনদের বলবো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু লেখালেখি করবেন, যে দর্শকদের দায়বদ্ধতাটা। সত্যিই তাই, সত্যিই তাই। এটা খুবই, কারণ এক শিল্প মাধ্যম কিন্তু অডিয়েন্স এবং পারফর্মার দুজনের একটা রসায়ন। হ্যাঁ, সেটা ফিডব্যাক, একটা বন্ধন, একটা গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার। হ্যাঁ, একজন দর্শক তিনিও কিন্তু নিচ্ছেন, এবং যিনি দিচ্ছেন এখানে মঞ্চে দাঁড়িয়ে বা টেলিভিশন স্টুডিওতে, তিনিও কিন্তু তার সাথে একটা সংযোগ স্থাপন করছেন আত্মার, এবং ঋদ্ধ হচ্ছেন। একজন স্টেজে দাঁড়িয়েছেন অনেক তিতিক্ষা করে, অনেক কিছু সাধনা করে, কিন্তু একজন দর্শক তিনি কিন্তু অনায়াসে সেটা পেয়ে যাচ্ছেন তার কাছ থেকে। এটা কিন্তু অনেক দুর্লভ একটা ব্যাপার। হ্যাঁ, তো এটা পেয়ে যাচ্ছে, তার কত সাধনা, তার কত বই পড়তে হয়েছে, কত পারফর্মারকে দেখতে হয়েছে, তাই না? মানে নিজেকে প্রস্তুত করতে ওনার অনেক সময় লেগেছে। ওই জিনিসটা একদম রেডিমেড আমাদের অডিয়েন্স পেয়ে গেলেন। তো সেখানে ওই যে বললাম না, একটা দায়বদ্ধতা আছে, এটা আসলে আমাদের প্রচার করতে হবে। আচ্ছা আপু, বাংলাদেশে আবৃত্তি শিল্পের অবস্থা নিয়ে আপনি কতটা আশাবাদী? হ্যাঁ, আমি আশাবাদী মানুষ। আমি সব সময় আশা করি যে আবৃত্তি শিল্প সহ সমস্ত শিল্প এবং ব্যবসা বাণিজ্য উদ্যোক্তাদের এই যে কর্মযজ্ঞ, এগুলো এগিয়ে যাবে। আমরা দিন দিন যেমন শতাব্দীর পর শতাব্দী পার হচ্ছি, একটা দিনের পরে আরেকটা দিন সকাল হয়, তেমনি আমাদের এই যে সামগ্রিক কর্ম উদ্দীপনা, যিনি শিল্পী তিনিও এগিয়ে যাবেন, যিনি ব্যবসায়ী তিনিও প্রসিদ্ধ লাভ করবেন। আমি এটাই আশা করি, এবং এর পেছনে যে অধ্যাবসায় এবং তার যে আন্তরিকতাটা, এটা কিন্তু থাকতে হবে 100%। আমার যদি কোনো কাজে বা আবৃত্তিতে ভালোবাসা বা নিষ্ঠা না থাকে, আমি যদি প্রত্যেকদিন না চর্চা করি, তাহলে আমি কিভাবে আশা করব যে আমি একটা জায়গায় যে ভালো পারফরমেন্স করব? ব্যবসায়ীও, আমি ব্যবসায় যদি হার্ট অ্যান্ড সোল আমি সেখানে সময় না দিই, আমি আমার ক্লায়েন্টদের না বুঝি, তাহলে আমি ব্যবসায় উন্নতি করতে পারবো না। সব বিষয়ে ভালোবাসাটা থাকতে হবে, কাজের প্রতি একদম মানে কি বলবো, আমরা নিশ্চয়ই, আমরা অনেক সময় মনে করি কেন হচ্ছে না, আমি ভালো করলাম কিন্তু কেন এটা নিচ্ছে না। আসলে বিষয়টা সেটা না, আজ নেয়নি কাল নেবে, আরো ভালো করি হবে। হ্যাঁ, এবং আরো বেশি কাজ করতে হবে, নিজেকে আপডেট করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, হাল ছেড়ে দিলে তো সে যেতে পারবে না। নতুন প্রজন্মকে এই শিল্প চর্চার প্রতি আগ্রহী করতে আপনি কি উদ্যোগ নিচ্ছেন আপনার নিজের জায়গা থেকে? আচ্ছা, আমি যেমন শিশুদের নিয়ে শুরু করেছিলাম, যে শিশুরা কিছু শিখবে, সেটার চেয়ে যে সমবয়সী যারা, তারা একসঙ্গে কিছু সময় কাটাবে এবং তাদের সাথে একটা আত্মীয়তা তৈরি হবে, এবং একটা বন্ধন তৈরি হবে, এবং কালচারাল একটা ভিত্তি তৈরি হবে। সেটা থেকেই কিন্তু আমি থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন করেছি, এবং আমি কয়েক বছর ধরে দক্ষিণা নামে একটা প্রকাশনী, সেটাও আমি পরিচালনা করছি। আরও আমার কিছু সুহৃদ আছেন। তো আসলে অনেক কিছু করতে ইচ্ছা হয়। যেমন আমি যখন কিশোরী ছিলাম, তখন মনে হতো যে ফিল্ম নিয়ে অনেক কাজ করব, সেটা সামনে হোক পেছনে হোক। তো সেটা নিয়ে খুব একটা আকর্ষণ বোধ করতাম, এবং আমাদের মধ্যে মানে ফ্যামিলিগতভাবে কাজিনদের সাথে ঝগড়াঝাটি, মারামারিও হয়ে যেত। শাবানা, ববিতা, তারপরে রুনা, লায়লা, সাবিনা নিয়ে কথা কাটাকাটি, হ্যাঁ, বিশাল একটা অবস্থা। এবং আমরা ধীরে ধীরে মানে তাদের মতো করে হওয়ার মতো আমরা অভিনয় করতাম। এটা কিন্তু সবারই এটা ছিল। সেই বড় হয়ে ওই ফ্যান্টাসিটা আস্তে আস্তে কাটে না, আসলে সেটাই মনে হয় যে না, ওনারা একটা শিল্পী এবং আমি এই প্রফেশনে, মানে আমাদের মধ্যে একটা পার্থক্য আছে। তার মতো হতে পারছে না, বা তিনি চাইলেও আমার মতো হতে পারছে না।
মানে এইটাই তো একটা অর্জন ওই শিল্পীর, যে যার মতো হতে চেয়েছিলাম আইডল মনে করেছি, তাকে ঘুমের সময়ও দেখছি, ছবি টাঙিয়ে রাখছি, এটা একটা অনেক বড় সাফল্য। এবং ছোটবেলায় আমরা যখন সিনেমাগুলো দেখতাম ভাবতাম একজন নায়িকা হতে গেলে গায়িকা হতে হবে, গান গেতে হবে, এই মিউজিক গুলো আসে কোথা থেকে, অনেক অনেক কিছু চিন্তা ভাবনা হতো, কিন্তু এটা বুঝতাম না যে না ওনারা গাচ্ছেন না। যে ডায়লগ গুলো নায়িকা বা নায়ক দিতেন আমরা ভাবতাম যে সে কিভাবে এই ডায়লগ গুলো দেয় মুখস্থ করে, মানে এটা কিভাবে, ওই যে একটা শুটিং হচ্ছে আরেকজন যে লিখে দিচ্ছে, কে ঢোল বাজাচ্ছে, কে বাঁশি বাজাচ্ছে, এটা একটা চিন্তার ব্যাপার ছিল। মানে এইগুলো ছোট ছোট বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তা ঠিক। আমার মনে হতো যে মনিহার সিনেমা হল, মনে হতো যে পর্দার পেছনে মনে শিল্পীদের গেলে পাওয়া যাবে, হ্যাঁ এরকম একটা মনে হতো, কি যে মানে কৌতূহল। দেখেন আমরা কিন্তু ছোটবেলায় ফিরে গেছি, হ্যাঁ ভালো লাগছে। কিন্তু থিয়েটার, আবৃত্তি, লেখা ও উপস্থাপনা, এই 4টি ভূমিকার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি সন্তুষ্টি দেয়? থিয়েটার, আবৃত্তি, লেখা ও উপস্থাপনা। থিয়েটার, আবৃত্তি, লেখা, উপস্থাপনা, আমার কাছে মনে হয় যে থিয়েটারটা আমাকে যেটা বেশি টানে, কারণ থিয়েটারটার আনন্দ বা থিয়েটারটার মানে যে মুন্সিয়ানা সেটা একটু ডিফারেন্ট। এবং ওই যে বলছিলাম যে অডিয়েন্সের সাথে মানে পারফর্মারের যে এই যে সংযোগ, এটা মনে বোধ করি আর কোনো শিল্পে নাই। মানে এত ডাইরেক্ট যে আমি বুঝতে পারবো তার চোখ দেখে যে তিনি আমাকে নিচ্ছেন কিনা, তিনি আমাকে বুঝছেন কিনা, তিনি ভালো লাগছে কিনা আমার পারফরমেন্স। হ্যাঁ, সরাসরি ক্লাব পড়ছে, তালি পড়ছে, তখন বুঝতে পারছি যে তিনি তার ভালো লাগছে। হ্যাঁ, আবার তার মুখে যখন বিষণ্ণতা দেখছি তখন মনে হচ্ছে যে আমার যদি ট্র্যাজিক কোনো অভিনয় হয় তিনি পছন্দ করেছেন, তার চোখে জল। মানে এই যে একটা ব্যাপারটা, কিন্তু থিয়েটারটা আসলে বেশ একটু মানে অনেক কিছু নিয়ে মানে অনেক সময় ধরে কাজ করার একটা ব্যাপার থাকে, অনেক মানুষ নিয়ে, অনেক পারফর্মার, অনেক নির্দেশক, তারপর লাইটম্যান, হ্যাঁ রূপসজ্জাকার, সবাইকে নিয়ে একটা বড় যজ্ঞ, মহাযজ্ঞ, যেমন ফিল্ম, তো সেটাও আরেকটা মহাযজ্ঞ। তো এইগুলোতে করতে গেলে হয় কি অনেক সময় দিতে হয়, যেটা বাস্তবিক জীবনে আমরা আসলে এতটা সময় পাই না। সময় আমাদের মানে সবকিছুই করে ফেলবো কিন্তু করতে পারছি না। অনেকগুলো কাজের সাথে কিন্তু আমরা জড়িত হয়ে যাই, কারণ আমাদের ওইভাবে একটা বিষয়ের প্রতি সময় দেয়া হয় না বা ফোকাস করা হয় না। আচ্ছা, কোন পারফরমেন্স বা লেখাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে আপনি মনে করেন? আমার যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন তো আমাদের নাটকটা ছিল যে একদম রেগুলার কাজ, যেটা আমাদের মানে ব্যবহারিক ক্লাসে করতে হতো, একটা ইয়ে থেকে আরেকটা জায়গায় যেতে হলে করতে হতো, বাৎসরিক পরীক্ষা থাকতো, বা সিনিয়রদের যখন তাদের পরীক্ষা থাকতো, ব্যবহারিক পরীক্ষা বিশেষত, তখন আমাদেরকে অংশ নিতে হতো। তো সেটা একটা মজারও ছিল, আবার অনেক শিক্ষণীয় ছিল। তো সেখানে পদ্মা নদীর মাঝিতে আমি করেছিলাম, তারপর সধবার একাদশী, কিছু কিছু ক্যারেক্টার করেছিলাম যেটা আসলে আমার মনে খুব দাগ কেটে যায়। এবং পরবর্তীতে এমনিতেও আমি খুব অভিনয় পছন্দ করি। তো যেমন আমি এই প্রসঙ্গে বলি যে ডক্টর সেলিম আল দীন, নাট্যাচার্য সেলিম আল দীন, তিনি আমার গুরু। আর তারপর যশোরে তো আছেই সমু ভাই, তারা উদীচিতে আমাকে অনেক আবৃত্তি, আমাকে বলবো যে হাতে খড়ি দিয়েছেন। এরকম অনেক মানুষ আছেন যারা আসলে আমাকে এই অভিনয় শেখার জন্য বা উপস্থাপনায়, আর একটা নাটক মানে কি, একটা নাটকে যদি কেউ পারফরমেন্স করে তাকে গান কিছুটা গাইতে হয়, কিছু ঢং করতে হয়, নাচের মুদ্রা, তো দেখা যাচ্ছে যে অনেক কিছুই তাকে রপ্ত করতে হয় একটু একটু করে। তো সেজন্য সে দেখা যায় যে কোনো কিছু হয়তো কিছুটা পারে, হয়তো খুব ভালো না পারলেও কিছুটা পারবে, যতটা তার দরকার সে ততটা পারছে। হ্যাঁ, তো সে হতে পারবে না সেখানে। সেটাই। ভবিষ্যতে আপনি কোন নতুন প্রকল্প বা দিক নিয়ে কাজ করতে চান? এটা তো খুবই চিন্তার বিষয়। ভবিষ্যতে আমি চাই যে আমাদের যে ফেলে আসা যেসব কালচারাল, আমরা যে রিচ কালচারাল বাংলা, যে মানে বাংলাদেশি যে কালচারাল যে আমাদের
কি বলবো, হাসন রাজার গান, তারপরে যে যাত্রাপালা, মহুয়া পালা, হ্যাঁ, গুনাই বিবি, যেগুলো আমাদের নিজস্বতা। এই নিজস্ব সাংস্কৃতিক যে স্তম্ভ আছে, সে স্তম্ভগুলি নিয়ে আমি ইন্টারন্যাশনালি কাজ করতে চাই, যে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, যেটা আমাদের বাচ্চারাও জানবে বা আমরাও তার সাথে আবারও পরিচিত হব, এবং বিশ্ব এক মানচিত্রে যে জানা যাবে যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র যারা হচ্ছে এখনো তাদের যে এথিক যে জিনিসগুলো আছে, এন্টিক যে বিষয়গুলো আছে, তারা যেখান থেকে উৎপত্তি হয়েছে তাদের ঐতিহ্যকে তারা ধরে রেখে তারা লালন করছে, তারা ভুলে যায়নি। সব দেশই করে, কিন্তু আমরা মনে হয় একটু পিছিয়ে যাচ্ছি, মানে আমরা একটু আধুনিক মতে আপনি যে প্রেক্ষাপট বর্তমান দেখছেন সেই প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে আমরা সবকিছু স্থাপনা ভাঙছি, আমরা সুন্দর জিনিসকে ঢেকে দিচ্ছি, আমরা অবগুণ্ঠিত হচ্ছি। তো আমরা অনেকভাবেই কিন্তু নিজেদেরকে নিজেরা আসলে গুটিয়ে ফেলছি। গুটিয়ে ফেলাটা আসলে কিছু না, আমাদের যে সংস্কৃতি সেটাকে তো আমাদের ধরে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের যে আগামী যে প্রজন্ম তাদেরকেও তো জানাতে হবে, তারা জানবে কি করে? হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছে, সেটার দায়িত্ব তো আমাদেরকেই নিতে হবে। নিশ্চয়ই, খুব সুন্দর বলেছেন। তো আপা, আসলে অনেক তো গল্প হলো, আমি আপনার কণ্ঠে একটু গান শুনতে চাচ্ছিলাম, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান হয়েছে আপনার প্রিয়, যেটা যে গানটা শুনলে আপনারও ভালো লাগে এবং আমাদের দুলা ভাইয়েরও ভালো লাগে, মন ভালো হয়ে সে তো যায়। বলবে যে তুমি তো গানের শিল্পী না, কেন গাইলে? সমস্যা না, আমি জানি আপনি খুব সুন্দর গান করেন, আমি জানি। তো আপু প্লিজ একটু হয়ে যাক। আসলে আমি ভেবেছিলাম শুনতে চাই। হ্যাঁ, আমি ভেবেছিলাম তুই আবৃত্তি শুনতে চাইবে। আমার মনে হলো যেহেতু আপনি গান নিয়েও কথা বলেন, আপনি গাইতেও পারেন, ওই যে বলে না যে রাধে সে চুলও বাঁধে, আপনি আবৃত্তি করতে পারেন, আপনি গাইতেও পারবেন, তো একটা হয়ে যাবে। আচ্ছা, 4-5 লাইন গাই আর কি। গান আমাদের দুলা ভাইয়ের উদ্দেশ্যে আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দুহাই লাগে তোমার, আমার পাগল কইরো না, দুহাই লাগে তোমার, আমার পাগল কইরো না। আঁচলে হাত দিয়েছি তোমায় দেব বলে, চোখে কাজল দিয়েছি যাব সময় হলে, দুহাই লাগে তোমার, আমার পাগল কইরো না, দুহাই লাগে তোমার, আমার পাগল কইরো না। আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দুহাই লাগে তোমার, ঘরের বাহির কইরো না, দুহাই লাগে তোমার, আমার পাগল কইরো না। চমৎকার, থ্যাংক ইউ। কথা টথা সব উল্টাপাল্টা হয়ে গেল। যে সুর আমি শুনলাম, আজকে কিন্তু দুলা ভাই একটা ফুল নিয়ে থাকবে বাসায়, তাই না দুলা ভাই? আশা করবো শালির জন্য একটা রাখো। হ্যাঁ, অবশ্যই, কেন নয়, বাদ যাবে না একটু শিশু। আচ্ছা, আর কবিতাটা শুনবো আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে। আচ্ছা, ঠিক আছে। এখন কিন্তু হচ্ছে আমরা টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে চলে যাচ্ছে। এখানে কিন্তু ফান থাকবে, মানে অনেক মজা হবে আর কি। আচ্ছা, প্রিয় কবি? প্রিয় কবি রবীন্দ্রনাথ। নিজেকে আপনি এক কথায় কিভাবে ব্যাখ্যা করবেন? আমি একজন ভালো মানুষ হতে চাই। আসলে শিল্পের মতো, শিল্পে যেমন ভালো মানুষ, তেমনি আমি স্বাভাবিক জীবনে ভালো মানুষ হতে চাই। বাহ, আচ্ছা, আবৃত্তি নাকি লেখা, কোনটা বেশি ভালোবাসেন?
দুটোই ভালোবাসি, এটা তো খুব কঠিন একটা প্রশ্ন। আবৃত্তি মানে রেডি থাকে বা নিজে যখন লিখি তখন সেটা আবৃত্তি করি, তখন আরেকটু বেশি ভালো লাগে। তবে আমি যখন সুযোগ পাই বড় বড় লেখকদের কবিতায় আবৃত্তি করি, কারণ আমি লিখি খুবই যৎসামান্য, এটা এখনো কবিতার পর্যায়ে পৌঁছায়নি আমার কাছে মনে হয়। ইনশাআল্লাহ পৌঁছাবে এবং আমরা আপনাদের কবিতার বইও পাবো। ধন্যবাদ। মঞ্চে ওঠার আগে কি করেন, কোনো রিচুয়াল আছে? হ্যাঁ, নিশ্চয়ই। মঞ্চে ওঠার আগে স্রষ্টাকে স্মরণ করি, তারপর নিজেকে অনেক মানে একটা ধ্যানমগ্ন করি, যেন আমার কনসেন্ট্রেশনটা থাকে, আমি যে কাজটি করব সেটা যেন একদম ভালো করে থ্রো করতে পারি, সেভাবেই তৈরি হই। জীবনের প্রথম লেখা কোথায় ছাপা হয়েছিল? জীবনের প্রথম লেখা ছাপা হয়েছিল স্কুলে। তো সেখানে আসলে একটা মজার ঘটনা, যে স্কুলে যখন ম্যাগাজিন বের হতো আমি খুব ফ্লুয়েন্টলি লিখতে পারতাম, মানে যেটা যে সম্পর্কে একটু বলে 5-10 লাইন আমি লিখে দিতে পারি। তো আমার বন্ধু বান্ধবীরা তারা আমার কাছ থেকে লিখে নিত, ওদের নামে যেত। হ্যাঁ, তো আমার নাম, আমার যেমন গল্প যেত, ছড়া যেত, ওদের নামে একটা ছড়া বা কবিতা যেত। মানে এরকম আমার কাছে অনেক অনেক স্মৃতি আছে, যেটা মানে আসলে খুব আমাকে অনুপ্রাণিত করে। সকালবেলা চা নাকি কফি? সকালবেলা চাই খাই, দুধ চা ঘন করে। আমারও দুধ চা পছন্দ। যে কোনো একজন ব্যক্তির সঙ্গে কফি খেতে চাইলে সেটা কে হতেন? অমিতাভ বচ্চন, শাহরুখ খান। ওয়াও, আপনার চয়েস, মাশাআল্লাহ। কোন কবিতা বারবার আবৃত্তি করতে ভালো লাগে? আমি রবীন্দ্রনাথের আমি কবিতাটি আমার ভালো লাগে, বারবার আবৃত্তি করতে তাহলে ভালো এটাই লাগে। কিন্তু আমরা শুনবো শেষে গিয়ে। রাত জেগে লেখা ভালো লাগে নাকি ভোরের শান্ত পরিবেশে? আমার কাছে ভোরের শান্ত পরিবেশটাই ভালো লাগে, কিন্তু আমার ঘুমটা মানে দেরিতে ঘুমাই বলে মানে ওঠাটা একটু ভোরটা দেরি হয়ে কঠিন যায়। হয়ে যায়, কিন্তু আচ্ছা। কখনো যদি উঠি খুব এনজয় করি। আপনার প্রিয় উক্তি বা লাইফ মটো কি? জীবনের সাথে সংস্কৃতি, এটা হচ্ছে আমার থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশনের স্লোগান। সেটা নিয়েই আমি মানে ভাবি যে জীবনের সাথে সংস্কৃতি, জীবনের মানে বিচ্ছিন্নতা না। আমি যেভাবে চলছি, যেভাবে কফি খাচ্ছি, আমার সংস্কৃতিটাও ওরকম শোভন, ওরকম সুন্দর, ওরকম সত্য হোক। বাহ, চমৎকার। তো আপা, আমরা তো অনেকক্ষণ থেকেই কথা বলছি, বুঝতেও পারিনি কখন সময়টা চলে গেল। সত্যি আপনার টক উইথ নাহার এসে কেমন লেগেছে? চমৎকার। মানে আমি বলবো যে আমি অনেক টক শোতেই মাঝে মাঝে ডাক পড়ে, তো এটা আমার কাছে মনে হলো যে খুব আন্তরিক এবং খুবই ভালো লাগে। এবং না বলা কথাগুলো আপনি শেয়ার করতে পেরেছেন নিশ্চয়ই, অনেকটা। অনেকটা। আপনাকে পেয়ে আমরাও খুব আনন্দিত। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। নিশ্চয়ই। এবং যেতে যেতে কিন্তু আপনার কবিতা একটা শুনতে চাচ্ছি, তো দর্শকের উদ্দেশ্যে একটা কবিতা প্লিজ, যেটা আপনার প্রিয়। আচ্ছা, আমার প্রিয় আমি, ওটা একটু ভাবগম্ভীর কবিতা। দর্শক তো এমনিও মানে জাগতিক জীবনে সবসময় একটা ক্লান্ত থাকে বা অনেক কিছু ভাবে, তাদেরকে এত ভাবনায় নিমজ্জিত না করে আজকে আমি একটা লাইট কবিতা শোনাতে চাই, সেটাও রবি ঠাকুরের। সেটা আমি শোনাই। কোনটা শোনাই, অনেকগুলো কবিতা থাকে আসলে প্রিয় কবিতা। উদ্বোধন কবিতাটি শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে। তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী, আজি বসে বসে গাঁথিস নে আর, গাঁথিস নে স্মৃতিবাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক, গেধে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী। ফুরায় যা দেরে ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাস নে কুকুরাতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে,
পুরিল না যাহা কেরবে জুছিতে তারি গহ্বর পুরাতে, যখন যা পাস মিটাই নে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদুনি, নিজ হাত দিয়ে ছিঁড়ে ফেলে দে রে, নিজ হাতে বাধা বাঁধুনি। যে সহজে তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নে রে বুকে। আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদুনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। বাহ, চমৎকার চমৎকার আপা, অনেক সুন্দর। একটা জোরে হাততালি হয়ে যাক দর্শক আপার উদ্দেশ্যে, এবং খুবই চমৎকার হয়েছে আপা, অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সম্মান দেওয়ার জন্য। আশা করি এই শো আরো আরো অনেক পর্ব অতিক্রম করবে এবং আমরা দেখতে থাকবো। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনি আপনার নাম, আপনার ডেজিগনেশন, মোবাইল নাম্বার এবং একটা শর্ট সিভি আপনি দিতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সেও কিন্তু জানাতে পারেন। তো দর্শক, আমরা আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।